আজ নীলিমার বিয়ে হলো নীরবের সাথে। নীলিমা বাসর ঘরে সেজে গুজে নীরবের জন্য অপেক্ষা করছে, ফুল দিয়ে সাজানো বাসর ঘরটাতে। নীরব রুমে ঢুকে নীলিমার চেহারা দেখে পুরো টাস্কিত, যেন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নীলিমা, তুই? হ্যাঁ আমি। হ্যাঁ আমি। এত অবাক হওয়ার কি আছে? যেটা হবার ছিল সেটাই হলো। দেখ এখন কেমন লাগে। যাকে তুই ধর্ষণ করেছিলি সেই এখন তোর বউ। একটা ধর্ষিতা মেয়ে তোর বউ। কেমন লাগছে এখন? এতদিন আমি জ্বলেছি যন্ত্রণায়, এবার তুই জ্বলবি। একাকার হয়ে ঘরের জিনিস ভাঙচুর করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। নীলিমা এদিকে নীরবের কাণ্ড দেখে হেসেই চলেছে, কিন্তু হাসির ফাঁকেও নীলিমার চোখে পানি। আপনারা যা ভাবছেন সেটাই ঠিক। নীরব আর নীলিমা দুজন দুজনকে 1 বছর আগে থেকে চেনে। 1 বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য নীলিমা আজ নীরবের বউ। শুধু বউ বললে হয়তো ভুল হবে, বিষয়টা বলতে হবে ধর্ষিতা বউ। আজ জানুয়ারির 25 তারিখ। আজ ওদের বিয়ে হলো। এখান থেকে ঠিক 1 বছর আগে, গত বছরের ঠিক জানুয়ারি মাসের 1 তারিখ নীলিমা নীরবের পাশের বাড়িটাই ভাড়া উঠেছিল, আর সেখান থেকেই তাদের পরিচয়। নীলিমা রোজ বিকালে আর সকালে ছাদে যেত হাঁটতে। নীরবদের আর নীলিমাদের ছাদ প্রায় একসাথেই, মানে এই ছাদ থেকে ওদিকে যাওয়া যাবে এমন দুটো ছাদ। নীলিমা একদিন ছাদে হাঁটছে একা একা, হঠাৎ দেখে পাশের ছাদে একটা ছেলে ফুল গাছে পানি দিচ্ছে। দেখতে খুবই সুন্দর ছেলেটি। নীলিমা দেখছে তাকে হাঁ করে। হঠাৎ নীরব দেখে ফেললো যে নীলিমা তার দিকে তাকিয়ে আছে। নীলিমা তা বুঝতে পেরে দৌড়ে আড়ালে চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। নীলিমা রোজ একইভাবে ছেলেটিকে দেখে। একদিন হঠাৎ নীরব জোরে জোরে বলে উঠল, ওভাবে আড়াল থেকে না দেখে সামনে এসে দেখলেই হয়। নীলিমা বেশ অপ্রস্তুত হয়ে পড়ল নীরবের কথা শুনে। তারপর আড়াল থেকে বেরিয়ে নীরবের দিকে এগিয়ে গেল মাথা নিচু করে। নীরব নীলিমাদের ছাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। নীলিমা আড়াল থেকে বেরিয়ে নীরবের কাছে গেল। তারপর দুজনে বেশ স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। এভাবে বেশ 3-4 দিন নীলিমা নীরবের সাথে ছাদে দাঁড়িয়ে কথা বলেছে, কিন্তু বেশ কিছুদিন হলো নীরব আর ছাদে আসে না। নীলিমাও আর বেশি মনোযোগ দেয়নি ওদিকে, কারণ তার একটা নতুন জব হয়েছে ভালো একটা কোম্পানিতে। সে খুশিতে নীরবের কথা প্রায় ভুলে গেছে সে। নীলিমা নীরব প্রথম পরিচয় ওদের ছাদে, পরে ওদের আবার দেখা হয়েছিল, তবে সেটা ছাদে নয়। নীলিমা যেই অফিসে নতুন জবে জয়েন করেছিল সেই অফিসে। রুমা পরের মাসের 1 তারিখ তার নতুন অফিসে জয়েন করে। গিয়ে সে অফিসের সবাইকে নানা রকম গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে শোনে। তাদের কিছু কথা নীলিমার কানেও আসে। সবাই বলাবলি করছিল অফিসের নতুন বস এসেছে, তিনি নাকি ভীষণ রাগী। আজ নতুন এই অফিসে, তাই সে তেমন কিছুই জানে না নতুন বসের কথা। নীলিমা অফিসে সেই নতুন বসের পিএ হিসাবে জয়েন করেছে। মে আই কাম ইন স্যার? ইয়েস। নীলিমা তার নতুন বসের রুমে ঢুকেই পুরো অবাক, কারণ তার নতুন বস আর কেউ না, সেই নীরব। নীলিমা ভেবেই অবাক, ছেলেটাকে তো দেখে মনে হয় না যে সে এত বড় একটা কোম্পানিতে জব করে। নীলিমা এসব ভাবছে আর হাঁ করে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব বলে উঠল, কি মিস নীলিমা, কি হলো? আপনি? না মানে তুমি? দেখুন মিস নীলিমা, এটা অফিস আর আমি আপনার বস, সো তুমি নয় আপনি বলুন। নীলিমার তো সেই পরিমাণ রাগ হলো নীরবের কথা শুনে। নীলিমা রেগে দাঁত খিটমিট করতে করতে বলল, জি বলুন স্যার। নীরব নীলিমাকে এক গাদা ফাইল ধরিয়ে দিয়ে বলল, যান এগুলো রেডি করে নিয়ে আসেন। নীলিমা আর কি করে, রেগে ফুলতে ফুলতে চলে গেল ফাইলগুলো নিয়ে। নীলিমা বের হতেই তার এক কলিগ নাম আশা নীলিমাকে বলল, বাহ নীলিমা, কি কপাল তোমার! অফিসে আসতে না আসতেই ওই রকম একটা হিরোর মতো বস পেয়ে গেলে। ইস, দেখলেই প্রেম করতে ইচ্ছা করে। কি সুন্দর বডি, কি সুন্দর দেখতে, কি হাইট! ইস, কি হট রে! তোমার জায়গায় আমি হলে আজ থেকে প্রেম করা শুরু করে দিতাম। আরে ধুর, চুপ করুন তো। সুন্দর না ছাই, কি যে জ্বালার ভেতর আছি আমি তা বুঝবেন না। তাই বলে নীলিমা চলে গেল। নীলিমা যেহেতু নীরবের পিএ, সেই জন্যই নীরবের রুমের একদম পাশেই নীলিমার টেবিল। মাঝে একটা কাচের থাইয়ের মতো, মাঝে একটা কাচের গ্লাস থাইয়ের মতো আর কি। নীরব নীলিমাকে ভালোভাবে দেখতে পাই তার টেবিল থেকে। নীরব হাঁ হয়ে তাকিয়ে আছে সেখান থেকে নীলিমার দিকে। নীলিমা কাজ করছে, এমন সময় নীরবের ফোন। মিস নীলিমা, এক্ষুনি আমার রুমে আসুন। নীলিমা ভয়ে ভয়ে গিয়ে গেল নীরবের রুমের দিকে। আল্লাহ জানে আবার কি বলে। নীলিমা দেখতে অপূর্ব সুন্দরী, যাকে বলে অতুলনীয়। তার বয়সটাও বেশ প্রায় 25-এর কাছাকাছি। বাবা মারা গেছে 1 বছর আগে। তিনি এক রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সেই থেকে কোনো রকম চলছে নীলিমাদের। নীলিমার একটা ছোট বোন আছে। সংসারে এখন তারা 3টি মানুষ মাত্র। মায়ের অনেক স্বপ্ন নীলিমাকে নিয়ে।
নীলিমা এত সুন্দরী হওয়া সত্ত্বেও আজও কোনো রিলেশন অথবা বিয়ে করেনি, শুধুমাত্র তার মা আর বোনের জন্য। কারণ নীলিমা ছাড়া তাদের দেখার মতো আর কেউ নেই, যেহেতু এই চাকরিটা খুবই গুরুত্বপূর্ণ নীলিমার কাছে। আই কাম ইন স্যার? ইয়েস। দেখুন মিস নীলিমা, আজ আমাদের একটা মিটিং আছে 7টার সময়। আপনি এখন বাসায় যান এবং 6:30-এ রেডি হয়ে চলে আসবেন। স্যার মিটিংটা কোথায় হবে? সেটা সন্ধ্যায় আসলেই বুঝতে পারবেন। সোজা আমাদের অফিসের সামনে আসবেন, এখান থেকে আমি আপনাকে পিক করে নিব। ওকে স্যার। নীলিমা ঠিক সন্ধ্যা 6:30-এ দাঁড়িয়ে আছে অফিসের সামনে। নীরব এসে তাকে পিক করলো। এ কি নীলিমা, আপনি পেছনে বসছেন কেন? আমি কি আপনার ড্রাইভার নাকি? সামনে আসুন। আর একটা হোটেলে গেল। সেখানে মিটিং শেষে সেই হোটেলে একটা পার্টিতে কিছুক্ষণ থেকে সেখান থেকে বের হলো বাসার জন্য। পার্টিতে নীরব বেশ ড্রিঙ্ক করেছে, সে ঠিক মতো হাঁটতে পারছে না। নীলিমা তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ছাড়ো আমাকে, আমি ঠিক আছে, আমি পারবো একা যেতে, ছাড়ো। সে তো দেখতেই পাচ্ছি। কেমন ঠিক আছেন মাতাল একটা? কি বললে তুমি, কি বললে? কিছু না। আচ্ছা স্যার, ছেড়ে দিলাম। হঠাৎ নীরব নীলিমার দিকে এগোতে লাগলো। তারপর নীরব নীলিমার কাছে এসে ধপাস করে পড়ে গেল নীলিমার গায়ের উপর। নীলিমা গাড়ি চালাতে পারতো, তাই সে কোনোরকম নীরবকে বাড়ি পৌঁছে দিল। পরের দিন সকালে নীলিমা অফিসে গেল এবং আজ প্রায় দুপুর 1টা বাজতে গেল। নীরব এখনো একবারও ডাকেনি। নীলিমা এসব ভাবছে, হঠাৎ নীরবের কল আসলো। একটু আমার রুমে আসুন নীলিমা। জি স্যার, এক্ষুনি আসছি। জি বলুন স্যার। দেখুন মিস নীলিমা, কাল থেকে আপনি আমার রুমের ভেতর আপনার বসার ব্যবস্থা করুন। বারবার এভাবে আপনাকে ডাকতে ভালো লাগে না, আপনি আমার সামনে থাকলে ভালো হবে। এখন আমার লাঞ্চটা একটু টেবিলে সাজিয়ে দিন। দেখুন স্যার, এগুলো আমার কাজ না। অফিসে অনেক কাজের লোক আছে, এগুলো তাদের করে দিতে বলুন। যা বলছি তাই করুন। নীলিমা খুব অপমানিত বোধ করলো নীরবের ব্যবহারে। কিছু না বলে সে খাবার টেবিলে সাজিয়ে দিয়ে চলে গেল। নীরব খেতে বসে মুচকি মুচকি হাসছে। নীলিমা তা দেখে ফেললো এবং আরো বেশি রেগে গেল। নীলিমা বাসায় গিয়ে চুপ করে বসে থাকলো আর মনে মনে নীরবকে গালাগাল দিতে থাকলো। পরের দিন 12টায় অফিসে নীলিমা অফিসে গেছে। তার কিছুক্ষণ পরেই নীরব তাকে ডাকলো। ডেকে সে তার গায়ের কোটটা খুলে দিতে বলল। নীলিমা এটা আরো বেশি রেগে গেল। বলল, স্যার আমি আপনার বাড়ির বউ না যে এসব করবো, এগুলো আমার কাজ না। দয়া করে এইসব কাজ আমাকে দিয়ে আর দ্বিতীয়বার করাবেন না। দুপুর 2টা। নীরব আবার নীলিমাকে ডাকলো। ডেকে বলল, নীলিমা আমার লাঞ্চটা টেবিলে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলিমা আজ আর সহ্য করতে পারলো না। মনে মনে সে একটা বদ বুদ্ধি আটলো। নীরব ফ্রেশ হতে গেছে, সেই ফাঁকে নীলিমা নীরবের সব খাবারে এক গাদা ঝালের গুঁড়ো মিশিয়ে দিল। তারপর খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে চুপটি করে বসে থাকলো এক পাশে। নীরব ফ্রেশ হয়ে খেতে লাগলো। প্রথম খাবারটা মুখে দিয়ে নীরবের ঝালের জীবন শেষ। সে ভাবলো অন্য খাবার খাবে। এবার অন্য একটা খাবার নিয়ে খেয়ে দেখলো, সেটাতেও প্রচন্ড রকমের ঝাল দেওয়া। নীরবের দমকল টাকার মতো অবস্থা হয়ে গেল। কি হলো স্যার, খাচ্ছেন না যে? খাবারগুলো কি ভালো হয়নি? নীলিমা বলছে আর মুচকি মুচকি হাসছে। নীলিমার হাসি দেখে নীরবের আর বুঝতে বাকি থাকলো না যে খাবারের ঝাল নীলিমাই মিশিয়েছে। নীরব অতিরিক্ত ফর্সা, সেই জন্য ঝালে তার পুরো মুখটা লাল হয়ে গেছে। নীলিমা দেখে কিছুটা ভয় পেয়ে গেল আর ভাবলো হয়তো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তার। নীরব রেগে মেগে একাকার। নীরব নীলিমার দিকে এগোতে লাগলো আর নীলিমা পিছাতে থাকলো। নীরব যত নীলিমার দিকে এগোয় নীলিমা তত পিছাতে থাকে। একটা সময় নীলিমার পিঠ সেই কাচের গ্লাসে ঠেকলো। ঠিক তখনই নীরব নীলিমার দুহাত চেপে ধরলো গ্লাসের গায়ে। হঠাৎ নীরব নীলিমার ঠোঁটে কিস করে বসলো রাগের চোটে। যতক্ষণ না নীরবের মুখের ছাল কমেছে ততক্ষণ নীরব রুমাকে কিস করেছে। নীলিমা পুরো অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলো। নীলিমা কল্পনাও করেনি যে নীরব ওই রকম একটা বাজে কাজ করে বসবে। অবশেষে প্রায় 10 মিনিট পরে নীরব নীলিমাকে ছেড়ে দিল। নীলিমা রাগে ঘেন্নায় কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে গেল। নীলিমা বসে বসে কাঁদছে। নীরব নীলিমার কান্না দেখে মনে মনে একটু কষ্ট পেল আর ভাবলো কাজটা ঠিক হয়নি। নীলিমাকে ওভাবে কিস করাটা ঠিক হয়নি। পরের দিন নীলিমা ভাবলো সে আর চাকরিটা করবে না। যে ভাবা সেই কাজ। নীলিমা তার ডেস্কে বসে ইস্তফা পত্র লেখা শুরু করলো। নীরব তা বুঝতে পারলো, কারণ নীরব কিছুটা হলেও বুঝতে পেরেছে যে কালকের ওই ঘটনার পরে হয়তো নীলিমা এই চাকরিটা করবে না। নীলিমা গটগট করে নীরবের রুমের দিকে যাচ্ছে ইস্তফা পত্র জমা দিতে। নীলিমা ইস্তফা পত্র দিতে যাচ্ছে নীরবের রুমে। যেই নীরবের রুমের দরজা খুলতে যাবে ঠিক সেই সময় নীলিমার মায়ের কল আসলো নীলিমার ফোনে। হ্যালো মা, বলো। আপু, মা না, আমি বলছি রিতা। কি হয়েছে রিতা? আপু, মায়ের ওষুধ সব শেষ। আজ দুপুরে মাকে ওষুধ খাওয়াতে গিয়ে দেখি সব ওষুধ শেষ। আপু, তুমি বাড়ি ফেরার সময় নিয়ে এসো মায়ের ওষুধগুলো। কি হলো আপু, কথা বলছো না যে? ঠিক আছে, আনবো। মায়ের দিকে খেয়াল রাখিস রিতা। আচ্ছা আপু, রাখলাম, বাই। নীলিমা তার হাতের ইস্তফা পত্রটা ছিঁড়ে ফেললো। হাজার সমস্যা হলেও এই চাকরিটা তাকে করতেই হবে। কিছুক্ষণের জন্য সে স্বার্থপর হয়ে শুধু নিজের সুবিধার কথা ভাবছিল, কিন্তু সে তো স্বার্থপর না। তাই আর সেই ইস্তফা পত্র আর জমা দেওয়া হলো না তার। ফিরে গেল নিজের কেবিনে। তারপর নীরবে চোখে পানি ফেলতে লাগলো নীলিমা আর ভাবতে লাগলো কি করে সে এইরকম একটা বসের পিএ হিসাবে জব করবে। নীলিমা এসব ভাবছে, সাথে সাথে নীরবের ফোন। নীলিমা আমার রুমে আসুন।
নীলিমা চোখের পানি মুছে নীরবে রুমে গেল। দেখো নীলিমা, কাল আমাদের 2 দিনের জন্য বাইরে যেতে হবে একটা ডিল ফাইনাল করার জন্য, আর সেখানে গিয়ে একদিনে ফিরে আসা সম্ভব না, তাই আমাদের 2 দিনের জন্য যেতে হবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হলো নীলিমা। ওকে, তাহলে কাল সকাল 8টায় রেডি হয়ে চলে এসো। পরের দিন সকাল 7টায় নীলিমা আর নীরব রওনা দিল তাদের গন্তব্য স্থানে। গাড়িতে ওঠার সময় নীলিমা দেখলো নীরব নীলিমার পছন্দের একটা কোট পরেছে ব্লু কালারের, এবং নীরবে একটা চমৎকার পারফিউমও মেখেছে। মন মাথানো তার গন্ধ। তাদের পৌঁছাতে দুপুরে 1টা বেজে গেল। সন্ধ্যায় তাদের মিটিং শেষে একটা পার্টি। আজ নীলিমা মনের কষ্ট একটা ড্রিঙ্ক করে ফেলেছে। জীবনে প্রথম আজ ড্রিঙ্ক করলো সে। মাথাটা তার ঝিমঝিম করছে। স্যার, আমি একটু রুমে গিয়ে বিশ্রাম নিই। মাথাটা কেমন যেন করছে। আচ্ছা যান। নীলিমারা 2টা রুমও বুক করেছিল একটা রাতের জন্য। নীলিমা তার রুমে গিয়ে দরজা অফ না করিয়ে নিজের বেডে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর নীলিমা উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে আসলো। ঠিক তখনই তার রুমের লাইটটা নিভে গেল, আর নীলিমার সাথে সাথেই সেই মন মাতানো নীরবের গায়ে পারফিউমের গন্ধটা পেল। কে নীরব স্যার? নীরব স্যার, আপনি কি এসেছেন নাকি? কথা বলছেন না যে? স্যার স্যার, নীরব স্যার। নীলিমা কারো হালকা ছায়া দেখছিল, কিন্তু যার ছায়া দেখছিল সেই মানুষটি কোনো জবাব দিল না নীলিমার কথার। হঠাৎ সেই লোকটি নীলিমার মুখ চেপে ধরলো এবং একটা কাপড় দিয়ে নীলিমার মুখটা বেঁধে ফেললো, আর তাকে জোর করে বেডে ছুঁড়ে ফেললো। লোকটি নীলিমার উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়লো। ছিঁড়ে খেলো নীলিমার দেহ। নীলিমা চিৎকার করতে পারছে না, মুখে তার কাপড় বাঁধা। শুধু তার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর হাত পা ছোড়াছুড়ি করছে। নিজেকে রক্ষা করতে পারছে না নীলিমা। লোকটি নীলিমার দেহ ভোগ করছে জানোয়ারের মতো। নীলিমা কিছুক্ষণ পরে সেন্সলেস হয়ে পড়লো। সেন্স ফেরার পর নীলিমা দেখলো ঘরটা পুরো আলোয় ভরা, বাতি জ্বলছে। নীলিমার শরীরে কাপড় নেই, সেগুলো বেডের একপাশে ফেলানো। ঝাপসা চোখে নীলিমা দেখলো নীরবের সেই কোট তার খাটের পাশে পড়ে আছে। নীরবের গায়ে সেই পারফিউমের গন্ধ। আর নীরবের গায়ের কোট দেখে নীলিমার আর বুঝতে বাকি থাকলো না তাকে কে ধর্ষণ করেছে। নীলিমা 1 মিনিটও দেরি করলো না, জামা কাপড় পরে সোজা নীরবের রুমে গেল। দেখলো নীরব তার রুমে নেই। একটা লোককে জিজ্ঞাসা করলো। লোকটি বলল নিচে এখনো পার্টি চলছে, সেখানে দেখুন, হয়তো থাকতে পারে। নীলিমা নিচে গিয়ে দেখলো নীরব সেখানে। নীলিমা সোজা নীরবের কাছে যেয়ে কোনো কথা না বলে ঠাস করে একটা চর বসালো সবার সামনে নীরবের গালে, আর উল্টা পাল্টা চর খুশি মারতে থাকলো। পার্টি সব লোক অবাক হয়ে গেল। গান বন্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে নীলিমার দিকে। নীরব যেন পাথর হয়ে গেছে। নীলিমা চিৎকার করে কাঁদতে থাকলো আর বলতে থাকলো, কেন এত বড় সর্বনাশ করলেন আমার? কেন বলুন? পার্টির প্রতিটি লোক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। নীরব অপমানে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। কিন্তু সত্যি কি তাই নীরব কি সত্যি ধর্ষণ করেছে তাকে? তবে কেন তার এই নীরবতা? আর ওই পারফিউম আর ওই কোটিটা কার ছিল? ওগুলো তো নীরবেরই। নীরব নীলিমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নীলিমা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? আপনার কোটটা কোথায় স্যার? কোটে ড্রিঙ্ক পড়েছিল, তাই রুমে রেখে এসেছি। নীলিমা আবার নীরবের গালে সপাটে একটা চড় মারলো আর বলল, মিথ্যুক কোথাকার। যেদিন তুই আমাকে কিস করেছিলি সেদিন আমি বুঝতে পেরেছিলাম তুই একটা আস্ত অমানুষ। শুনুন আপনারা সবাই, হ্যাঁ আপনাদের বলছি, যারা এই পার্টিতে উপস্থিত আছেন তাদের বলছি, এই লোকটি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে ধর্ষণ করেছে। এখন আমি তার বিচার চাই। নীলিমা, কি বলছো? তোমার মাথা ঠিক আছে? দেখো নীলিমা, তুমি আজ প্রথম ড্রিঙ্ক করলে তো, তাই এমন লাগছে। তাই তুমি উল্টাপাল্টা বকছো। একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নীলিমা, তোমার চোখ মুখের এমন অবস্থা কেমন করে হলো? আর কাপড় ছিল কিভাবে? এ কি, তোমার ঠোঁট কাটলো কিভাবে? পড়ে গেছিলে নাকি? এসব তুই বলছিস? শয়তান কোথাকার, ইতর জানোয়ার, কিছুই বুঝতে পারছো না তাই না? এখন হঠাৎ পার্টির একটা লোক বলে উঠলো, কিন্তু নীলিমা ম্যাডাম, নীরব তো এতক্ষণ আমাদের সাথেই ছিল। একদম মিথ্যা বলবেন না। বুঝতে পেরেছি আপনারা সবাই নীরবের সাথে জড়িত। তাই বলে নীলিমা গটগট করে সেখান থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল এবং রুমে গিয়ে নিজের কাপড় গোছাতে লাগলো। তখন বাজে রাত 11টা। নীরব আসলো নীলিমার রুমে। এ কি নীলিমা, কি করছো? ব্যাকপ্যাক করছো কেন? আমরা কাল সকালে রওনা হব তো, এখন না। তোর মতো একটা শয়তানের সাথে এক রাত তো দূরের কথা, আর 1 মিনিটও থাকবো না। নীলিমা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করো। নীলিমা তার প্লেটের পাশে পড়ে থাকা নীরবের কোটটার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এটা কি? আরে এটা তো আমার কোট, এখানে কি করে আসলো? কে আনলো এখানে? কিছুই বুঝতে পারছেন না তাই না? তাই বলে নীলিমা নীরবের কোটটা তুলে নীরবের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে নিজের লাগেজ নিয়ে বের হয়ে গেল রুম থেকে। নীলিমা সেখান থেকে একটা বাসে উঠে সোজা বাড়ি চলে আসলো। নীরব অনেক বাধা দেওয়ার চেষ্টা করছিল তাকে, কিন্তু নীলিমা কোনো কথাই শুনলো না নীরবের। নীলিমা বাড়ি পৌঁছে দেখলো তার মা বসে আছে সোফায়। কি রে মা, তোর না কাল দুপুরে আসার কথা ছিল? এত জলদি চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে নাকি?
নীলিমা তার মায়ের কোনো কথা জবাব না দিয়ে নিজের রুমে দরজা আটকে দিয়ে নীরবের চোখে পানি ফেলতে লাগলো। নীলিমার মা দরজায় টোকা দিচ্ছে। নীলিমা কি হলো? এসেই দরজা আটকে দিলি যে, কোনো কথা বললি না যে আমার সাথে। এই নীলিমা কি হলো? দরজা খোল মা, আমাকে বলবি না মা, তোর মাকেও বলবি না? দরজা খোল মা। নীলিমা দরজা খুলে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো জোরে জোরে। কি হয়েছে নীলিমা, এমন করে কাঁদছিস কেন মা? তুই বল আমাকে। মা নীরব, মা ওই জানোয়ারটা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে মা ওই শয়তানটা। হে আল্লাহ, কি বলছিস নীলিমা তুই এসব? এই কথা বলে নীলিমার মা ভীষণ অসুস্থ হয়ে পড়লো এবং কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে গেল। এমনিতে নীলিমার মা আজ 2 দিন ওষুধ না খাওয়ার কারণে বেশি অসুস্থ। নীলিমা বাইরে থাকায় খবরটা তাকে জানানো হয়নি। নীলিমা তাড়াতাড়ি তার মাকে হসপিটালে নিয়ে গেল। এখন তার মা আইসিইউতে, খুব খারাপ অবস্থা তার। নীলিমা এবার প্রতিজ্ঞা করলো যে নীরবকে সে তার পাপের শাস্তি অবশ্যই দেবে। নীলিমা হসপিটাল থেকে সোজা থানায় গেল এবং নীরবের বিরুদ্ধে রেপের অভিযোগ মামলা করলো। সাক্ষী ছিল তার ছোট বোন। পুলিশ ফোর্স নিয়ে নীরবের বাড়িতে গেল তাকে গ্রেফতার করতে। বাসায় কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? এনি প্রবলেম? জি। নীরব আপনার কি হয়? আমি নীরবের বাবা। নীরব আমার একমাত্র ছেলে। কি হয়েছে স্যার? নীরবের কি কিছু হয়েছে নাকি? দেখুন, আপনার ছেলের নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনার ছেলে একটি মেয়েকে ধর্ষণ করেছে। মেয়েটি নিজে এসে আপনার ছেলের নামে মামলা করেছে। কি বলছেন? আমার ছেলে মোটেও এরকম না। কিরকম সেটা না হয় আমরা দেখে নেব। এখন বলুন আপনার ছেলে কোথায়? নীরব তো এসেই সিটি হসপিটালে গেছে নীলিমার মাকে দেখতে। এই কথা শুনে পুলিশ আর 1 মিনিটও দাঁড়ালো না সেখানে, সোজা চলে গেল হসপিটালে। নীলিমা ছিল তাদের সাথে। হসপিটালে গিয়ে নীলিমা দেখে নীরব তার মাকে দেখে বের হচ্ছে। নীলিমা দৌড়ে নীরবের কাছে গিয়ে নীরবের শার্টের কলার ধরে বলল, কি করতে এসেছেন এখানে? মা মরে গেছে কিনা বেঁচে আছে সেটা দেখার জন্য? খবরদার, মায়ের দিকে 1 পাও বাড়িয়েছেন তো। নীলিমা, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ। মাত্র 5 মিনিট সময় চাই তোমার কাছে। নীলিমার অশ্রু ভেজা চোখে 2 ঠোঁটের মাঝে একটা চাপা হাসি দিয়ে বলল, পৃথিবীতে এই সময়ই সবচেয়ে বড় বেঈমান। আপনার সাথে দেখা হবার আগের সময়টা যদি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারতাম। এবার আপনার সময় কাটবে জেলের ওই 4 দেয়ালের মাঝে। নীলিমা এসব বলছে, তার ভেতর নীরব হঠাৎ বলে উঠল, নীলিমা, আমি তোমাকে ভালোবাসি। নীলিমা, অনেক কথা বলার আছে তোমাকে, একটু সময় চাই তোমার কাছে। নীলিমা, আমাকে কি 5টা মিনিট সময় দেওয়া যায় না? কিছু কথা বলতাম তোমাকে। এদিকে পুলিশ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। নীলিমা নীরবের কোনো কথাই শুনলো না। পুলিশ ধরে নিয়ে গেল নীরবকে। পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে নীরবকে, আর নীরব শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল নীলিমার দিকে। আসলে এখানে একটা সত্য কথা ছিল, সেটা হলো নীরব নীলিমাকে সত্যিই ধর্ষণই করেনি। নীরব প্রথম থেকেই নীলিমাকে ভালোবাসতো। তাকে সবসময় চোখের সামনে রাখার জন্য এই পিএর জবটা দিয়েছিল নীরব তাকে। অনেক কথা বলার ছিল নীরবে নীলিমাকে। কেউ একজন ফাঁসিয়ে দিল নীরবকে। কোনো এক অচেনা মুখোশধারী মানুষ যে রাতের আধারে নীলিমাকে ধর্ষণ করেছে, সেটা প্রমাণ করার কোনো সুযোগই ছিল না নীলিমার নীরবকে। এদিকে নীরবের বাবা হাঁপাতে হাঁপাতে হসপিটালে আসলো। এসে দেখলো নীলিমা দাঁড়িয়ে কাঁদছে হসপিটালের সামনে। মা, নীলিমা। আপনি এখানে? রুশানা, আমার ছেলেটা এত খারাপ কাজ কখনো করতে পারে না। আমি বিশ্বাস করি না। তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলেটা জীবন তুমি নষ্ট করে দিও না। কাকু, আপনি শুধু নিজের ছেলের কথাটাই ভাবলেন, আর আমার সাথে যে এত বড় একটা অন্যায় হলো সেটা আপনার চোখে পড়লো না? আজ যদি আমি আপনার মেয়ে হতাম তো এমনটা করতে পারতেন আপনি? বলুন কাকু, চুপ করে আছেন কেন বলুন? মা নীলিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছেলের সাথে বিয়ে দেব আমি তোমার। তুমি ওর জীবনটা এইভাবে নষ্ট করো না। ছি কাকু, যে লোকটি আমাকে ধর্ষণ করেছে আপনি কি করে ভাবলেন যে তাকে আমি বিয়ে করব? আমি চাই নীরব শাস্তি পাক। বিশ্বাস করো মা, নীরব এমন খারাপ ছেলে না। দেখুন কাকু, অনেক বলেছেন, আর না, আপনি বয়সে বড় তাই সম্মানের সাথে বলছি, চলে যান এখান থেকে। নীরবের বাবা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। নীলিমা পুলিশ স্টেশনে গেল যাতে কেউ খুঁজতে নীরবকে ছাড়তে না পারে। নীলিমা পুলিশের কাছে গিয়ে দেখলো নীরব জেলের ভেতরে। নীলিমা আস্তে করে নীরবের গ্রিলের সামনে গিয়ে দাঁড়ালো, গিয়ে নীরবকে ডাকলো। নীরব সাথে সাথে ছুটে চলে আসলো নীলিমার কাছে। নীরব রুমের ভেতর আর নীলিমা বাইরে, মাঝে একটা গ্রিল। কেমন লাগছে নীরব স্যার? এখন পচে মরবেন আপনি এই 4 দেয়ালের ভেতর। দেখি কে বাঁচায় আপনাকে। আপনি আমার জীবনটা যেভাবে শেষ করে দিয়েছেন আমি আপনার জীবনটা শেষ করে দিব।
তোমাকে ভালোবাসতাম আমি নীলিমা, কিন্তু আজ তুমি যেটা করলে সেটা সারা জীবন মনে থাকবে আমার। আমি কোনো দোষ না করেও আর জেলে। আর যাও যাও, যে তোমাকে রেপ করেছে তাকে খুঁজে বার করো। একটা কথা কি জানো তো, তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল, আর তাই সেই ভুলের মাসুল আজ দিতে হচ্ছে আমাকে। আমার লাইফ, ক্যারিয়ার, মান সম্মান সব শেষ করে দিলে তুমি। আমি যে তোমাকে রেপ করিনি সেটা একবার অন্তত প্রমাণ করার সুযোগ দিতে পারতে তুমি আমাকে। জানি না কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি আমার থেকে, তবে একটা কথা মনে রেখো, এতদিন যতটা ভালোবাসতাম তোমাকে, আজ এই মুহূর্ত থেকে তার থেকে 1000 গুণ বেশি ঘৃণা করতে শুরু করলাম আমি তোমাকে। দর্শনের অভিযোগ করেছো তুমি আমার নামে, আর কোনোদিন হয়তো আমি সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। আজ থেকে তুমি হলে আমার সব থেকে বড় শত্রু। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই না। আরে ধুর, আপনার আবার মান সম্মান, সেটার মানে বোঝেন আপনি? আর করে থাকলো আপনার কথা, ওই পবিত্র কথা আপনার ওই নোংরা মুখে উচ্চারণ করবেন না, তাতে ভালোবাসার অসম্মান করা হবে। নীলিমা, আমি তো এখান থেকে বের হবই, আজ না হয় কাল। এতদিন আমার ভালোবাসা দেখেছো, এবার দেখবে আমি কতটা খারাপ হতে পারি। আসলে একটা কথা কি জানেন, একটা ভালো মানুষ যখন খারাপ হয় তখন সে একাই 10টি খারাপ মানুষের থেকেও ভয়ানক হয়ে ওঠে। ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয় তখন সেটা পৃথিবীর সব ভালোবাসাকে হার মেনিয়ে দেয়। অন্যায় না করে সাজা ভোগ করতে কারোরই ভালো লাগে না। আজ থেকে শুরু হলো নীরব আর নীলিমার শত্রুতা। ভালোবাসা ঘৃণায় পরিণত হলো সেটা ভয়ানক রূপ ধারণ করে। নীলিমা নীরবের কথাগুলো চুপ করে শুনে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। নীরব এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সে কিন্তু বেশি দিন জেলে থাকেনি। নীলিমা নিজে তার করা অভিযোগ তুলে নিয়েছিল, কিন্তু কেন? নীলিমা কেন তার করা অভিযোগ তুলে নিয়েছিল? এত ঘৃণা আর এত রাগ কোথায় গেল নীলিমার? কেন অভিযোগ তুলে নিল নীলিমা? কি কারণ ছিল তার পেছনে? নীলিমা সেদিন নীরবের সাথে দেখা করে চলে আসার পর নীলিমা হসপিটালে যায় তার মাকে দেখতে। নীলিমার মা তার কিছুদিন পর মারা যান। তিনি মারা যাবার আগে নীলিমাকে কিছু কথা বলেছিলেন। মা নীলিমা, তুই আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবি? কি মা, বলো। তুই নীরবের বিরুদ্ধে যে রেপের অভিযোগ করেছিস সেটা তুলে নিবি? ওকে জেল থেকে মুক্তি করবি? কথা দে মা। কিন্তু কেন মা? যে তোমার মেয়ের সাথে এত বড় একটা অন্যায় করলো, তাকে তুমি কি জন্য ছেড়ে দিতে বলছো মা? কিন্তু কেন, বলো না মা, বলো। কিন্তু দুঃখের বিষয়টা হলো এই কেনর উত্তরটা নীলিমার আর জানা হলো না। তার আগে নীলিমার মা মারা যান। এই কেনর উত্তরটা নীরব জানে। আপনাদের হয়তো মনে আছে যে নীরবকে যেদিন পুলিশ ধরে নিয়ে যায়, নীরব সেদিন সকালে নীলিমার মায়ের সাথে দেখা করতে হসপিটালে গেছিল, যেখানে নীলিমার মা আর নীরবের ভেতর কিছু কথা হয়েছিল। কথাগুলো জানতো নীলিমার মা, যিনি এখন আর বেঁচে নেই। আর জানে নীরব হয়তো নীলিমার সাথে আর কথা বলবে না। সে এতটাই ঘৃণা করে এখন নীলিমাকে। নীলিমা যে নীরবের জেল থেকে ছাড়িয়েছে সেই বিষয়টা নীরব জানে না। নীলিমা এই বিষয়টা কাউকে বলতে বারণ করেছিল নীরবকে। নীলিমা চায় না যে নীরবের সাথে তার আর দেখা বা কথা হোক। তবে নীরব জেল থেকে ছাড়া পেয়েছিল ঠিকই, কিন্তু সে সমাজের মানুষের কথার জেলে আটকা পড়েছিল। তার এলাকায় টিকে থাকা অসম্ভব হয়ে উঠেছিল। সমাজের মানুষের নোংরা নোংরা কথা নীরবকে যেন প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারছিল। এদিকে নীলিমারও একই অবস্থা। দর্শিতার কলঙ্ক মাথায় নিয়ে সমাজে তার টিকে থাকা সম্ভব হচ্ছিল না। অনেকে তাদের দুজনের বিয়ে দেওয়ার কথাও বলেছে, কিন্তু নীরব নীলিমাকে বিয়ে করতে রাজি না। অপরদিকে নীলিমাও নীরবকে বিয়ে করতে রাজি না। এলাকার লোকজন আর নীরবের বাবা মিলে নীলিমাকে অনেক জোরাজোরি করে বিয়েতে রাজি করালো। নীলিমার বিয়েতে রাজি হওয়ার পেছনে একটা কারণ তো অবশ্যই ছিল। সেটা হলো নীলিমা ভেবেছে সে নীরবকে বিয়ে করে তার উপর প্রতিশোধ নিবে। নীরবের কাছে থেকে তাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে শেষ করে দিবে। নীলিমা রাজি হলো বিয়েতে। তবে একদিন সকালে নীলিমা হঠাৎ নীরবের বাবাকে ফোন করে দেখা করতে বলে তার সাথে। নীরবের বাবা রাজি হলো দেখা করতে গেল তিনি নীলিমার সাথে। কাকু, আপনি যদি সত্যি চান যে বিয়েটা হোক, তাহলে আপনাকে আমার কিছু শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? দেখুন কাকু, নীরব যদি শুনে যে বিয়েটা আমার সাথে হচ্ছে, তাহলে সে কখনো এই বিয়েতে রাজি হবে না। আপনি ওকে বলবেন ওর অন্য একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। নীরব হয়তো এই মুহূর্তে বিয়ে কাউকেই করতে রাজি হবে না, আর ওকে রাজি করানোটা আপনার দায়িত্ব। আপনি শুধু ওকে জানতে দেবেন না যে বিয়েটা আমার সাথে হচ্ছে। ওকে অন্য একটা মেয়ে দেখাবেন, আর বিয়ের দিনটার ব্যাপারটা আমি সামলে নিব। আমি দেখবো যাতে ও বিয়ের দিন আমাকে না দেখতে পায়। যদি জেনে যায় তো?
তখন কি হবে? আপনি কিছু ভাববেন না, আপনি শুধু যা যা বলেছি তাই করুন, আর বিয়ের আয়োজন শুরু করুন। নীরব যাতে বিয়ের আগে না দেখতে পারে সে দায়িত্ব আমার। নীরব কিছুতেই রাজি হচ্ছিল না বিয়েতে। তার বাবা অনেক কষ্ট করে রাজি করালো তাকে। নীরবের বাবা বলেছিলেন, নীরব, তুই যদি বিয়ে না করিস তো আমার মরা মুখ দেখবি। সবার হয়তো জানা আছে এই কথাটা বাবা মায়ের সব থেকে বড় অস্ত্র সন্তানের জন্য। নীরবের মা নেই, ছোটবেলা থেকে তার বাবা মায়ের ভালোবাসা দিয়ে তাকে মানুষ করেছে, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবাকে নীরব পাগলের মতো ভালোবাসে, তাই সে তার বাবার কথা ফেলতে পারেনি। তবে বাবা, আমার একটা কথা রাখতে হবে। কি বল? বাবা, আমি মেয়ে দেখব না। মেয়ে তো তুমি দেখেছো, সেটাই যথেষ্ট। আমি আর দেখব না। কিন্তু নীরব, না দেখে কি করে বিয়ে হয়? যাই হোক, নীরবের বাবা মনে মনে অনেক খুশি হলেন, কারণ মেয়ে দেখানোর ঝামেলাটা তার ঘাট থেকে নামলো। বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। নীলিমা বিয়ের দিন মুখের উপর এক হাত ঘোমটা দিয়েছিল যাতে নীরব তার মুখ দেখতে না পায়। আর নীরবও বিয়ের কনেকে দেখার কৌতূহল একবারও দেখায়নি। মনে হচ্ছিল তার কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই, আর এই মুহূর্তে তার মন মানসিকতাও ঠিক নেই। বিয়েটা কোনো রকম সাদা মাটা করে ছোটখাটো আয়োজন করে শেষ করা হলো। আর এখন নীলিমা বাসর ঘরে বসে আছে। বসে বসে নীলিমা এই কথাগুলো কল্পনা করছিল। নীরব তো নীলিমাকে দেখেও রেগে বের হয়ে গেল রুম থেকে। আর নীলিমা বসে বসে কাঁদছে এটা ভেবে যে এখন এই লোকটার সাথে তাকে সারা জীবন কাটাতে হবে। নীরব রাত 10টায় বাড়ি ফিরলো ড্রিঙ্ক করে। ফিরে দেখলো নীলিমা সেই বিয়ের শাড়ি পরা সে অবস্থায় মেঝেতে ঘুমিয়ে পড়েছে। তার চোখের কোণে পানি জমে আছে, মনে হয় কাঁদছিল নীলিমা। নীরবের নীলিমাকে দেখে মায়া হলো। নীরব আস্তে আস্তে নীলিমার পাশে গিয়ে বসলো। নীরব এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। নীলিমার মুখের উপর চুল পড়ে আছে। নীরব তার হাত দিয়ে আলতো করে নীলিমার মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। আর তার সাথে নীরব বলল, ভালোবাসতাম আমি তোমাকে নীলিমা, খুব ভালোবাসতাম তোমাকে। আমি কি করে ধর্ষণ করব বলো? ভালোবাসার মানুষকে কি কেউ ধর্ষণ করে বলো? নীরবের মুখটা নীলিমার মুখ থেকে 1-2 ইঞ্চি দূরে। নীলিমা নীরবের নিঃশ্বাসের গরম হাওয়া তার মুখে অনুভব করে এবং তার ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে নীরবের ঠোঁটের সাথে নীলিমার ঠোঁটের ছোঁয়া লাগে। নীলিমা ভাবে নীরব তাকে কিস করেছে। আবার নীলিমা রেগে গিয়ে ঠাস করে একটা চড় মারে নীরবের মুখে। নীরব প্রচন্ড রেগে যায়, নীলিমাকে কোলে তুলে বেডের উপর ফেলে দেয়, দিয়ে বলতে থাকে, আমি তোমাকে ধর্ষণ করিনি নীলিমা, আমি তোমাকে ভালোবাসি নীলিমা, আমি ধর্ষণ করিনি। তাই বলে নীরব নীলিমার দিকে এগোতে থাকে। খবরদার কাছে আসবে না বলছি, দূরে থাকুন। কাছে আসলে কিন্তু ভালো হবে না বলছি। নীরব বারবার একই কথা বলে চলেছে। আমি তোমাকে ধর্ষণ করিনি, বিশ্বাস করো, সত্যি বলছি। নীরব এই কথাটি বারবার বলেই চলেছে। একটা সময় সে নীলিমার একদম কাছে চলে যায়, নীলিমাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি তোমাকে, আমি কি করে ধর্ষণ করতে পারি বলো? আপনি আজ আবার ড্রিঙ্ক করেছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। নাকি আজ আবার আমাকে ধর্ষণ করবেন? আপনার মতো অমানুষ সেটাও করতে পারে। নীরব কোনো কথা বলল না। আস্তে করে নীলিমার কপালে একটা কিস করলো এবং বেশ কিছুক্ষণ নীলিমার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ সেন্সলেস হয়ে নীলিমার গায়ের উপরে পড়ে গেল নীরব। নীলিমাকে সেদিন যে লোকটি রেপ করেছিল, সেদিন সেই লোকটির বুকে নীলিমা তার হাতে নখ দিয়ে আছড়ে দিয়েছিল বেশ গভীরভাবে। কেটে গিয়েছিল লোকটার। নখের কাটা দাগ সহজে ওঠে না। নীলিমা ভাবলো যদি নীরব রেপ করে থাকে তো তার বুকে অবশ্যই সেই দাগটা থাকবে। যে করেই হোক নীরবের বুকে দাগটা দেখতে হবে আছে কিনা। নীলিমা নীরবকে বেডে শুয়ে দিল। তারপর নীরবের বুকের দাগটা দেখার জন্য শার্টের বোতাম খুলতে যাবে, এমন সময় নীরব ফট করে নীলিমার হাতটা চেপে ধরে আর বলে, তোমাকে অনেক ভালোবাসি নীলিমা, আমি অনেক ভালোবাসি তোমাকে। নীলিমা কিছুতেই হাতটা ছাড়াতে পারছে না। নীরব অনেক শক্ত করে ধরে আছে। নীলিমা কিছুতেই ছাড়াতে পারছে না, এত শক্ত করে ধরেছে নীরব। নীরব কিন্তু বেহুশ, তার ভেতরে সে উল্টো পাল্টা বকছে। নীলিমা শেষ পর্যন্ত হাত ছাড়াতে না পেরে বসে থাকলো নীরবের পাশে। দেখা হলো না। নীলিমা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে তা নিজেই জানে না। নীলিমা সকালে চোখ মেলতেই দেখলো সে নীরবকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলিমা তাড়াহুড়ো করে উঠে পড়ল। নীরব এখনো নীলিমার হাতটা ধরে আছে। নীলিমা টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। কিছুক্ষণ পর নীরব উঠল, দেখলো নীলিমা নেই। সারা বাড়ি খুঁজতে থাকলো নীলিমাকে, কিন্তু কোথাও পেল না। বাবা, নীলিমাকে দেখেছো? নীলিমা অফিসে গেছে, আমাকে বলে গেছে যাওয়ার আগে। নীরবের তো মেজাজ খারাপ হয়ে গেল। বিয়ের প্রথম দিনই অফিস। নীরব তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে গেল। গিয়ে দেখলো নীলিমা তার রুমে বসে আছে, হাতে একটা কাগজ। কি ব্যাপার নীলিমা, সকালে আমাকে কিছু না বলে এভাবে চলে আসলে যে? দেখুন স্যার, এটা অফিস, আর এখানে আপনার আর আমার সম্পর্ক। আপনি আমার বস আর আমি আপনার পিএ, এর বেশি কিছুই না।
আর ভুল করেও তুমি না আপনি বলবেন, ওকে? তাই বলে চলে গেল নীলিমা। নীলিমা আসলে আবারও ইস্তফা দিতে গেছিল, কিন্তু সে ভাবলো সে সবসময় নীরবের সামনে থেকে তাকে অপমান করে তার প্রতি প্রতিশোধ নেবে। সে কারণে সে আর ইস্তফা দিল না, ছিঁড়ে ফেললো আবার ইস্তফা। শুরু হলো নীরব আর নীলিমার ভেতরে শত্রুতা। অফিসে নীলিমার এক কলিগ নীলিমাকে পছন্দ করতো, তার নাম আলিফ। নীলিমা নীরবকে দেখিয়ে দেখিয়ে আলিফের সাথে কথা বলতো, তা দেখে নীরবের রাগ হতো। নীলিমা সেটা বুঝতে পারতো এবং যে কাজগুলো করলে নীরব রেগে যেত। নীলিমা সবসময় আলিফের সাথে বাইরে খেতে যেত। নীরব সব দেখেও চুপ করে থাকতো আর মনে মনে কষ্ট পেত। নীরব মুখে বলেছিল যে সে প্রতিশোধ নেবে নীলিমার উপরে, কিন্তু নীরব তো নীলিমাকে ভালোবাসে, কি করে নেবে তার উপর প্রতিশোধ? সে পারে না। নীরব বারবার চেষ্টা করেও পারে না। একদিন আলিফ তার জন্মদিনে একটা পার্টি রাখে এবং অফিসের সবাইকে ইনভাইট করে। নীরব আর রুমাকে আলাদাভাবে ইনভাইট করে সে। সন্ধ্যা 7টায় সে পার্টি। নীলিমা আজ খুব সুন্দর করে সেজেছে, অপূর্ব লাগছে তাকে। এমনিতেই সে অপূর্ব সুন্দরী। দুজন একসাথে বের হচ্ছে পার্টিতে যাবার জন্য। হঠাৎ নীলিমা সিঁড়িতে পা পিছলে নীরবের গায়ের উপরে পড়ে গেল। নীরব হাঁ করে তাকিয়ে আছে নীলিমার দিকে। কি অপূর্ব লাগছে আজ নীলিমাকে। শালা আলিফের অফিসে এত মেয়ে থাকতে কেন যে আমার বউয়ের দিকে নজর কে জানে। শালা লুচ্ছে একটা। বাগে পাই একদিন করে দেবো আচ্ছা মতো রাম পেদানি। নীরব কথাগুলো মনে মনে ভাবছে। নীরব নীলিমাকে দেখে চোখ ফেরাতে পারছে না, সে যেন নিজের ভেতর থেকে হারিয়ে গেল। হঠাৎ নীলিমার দিকে এগিয়ে গেল কিস করার জন্য। নীলিমা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নীরবকে। নীরব কিছুটা অপমানিত হলো। নিজের বউকে কিস করতে পারবে না সে? একটু অধিকারও নেই তার স্বামী হিসাবে? নীরবের মাথায় একটা বদ বুদ্ধি এলো। নীলিমা চলে যাচ্ছে এমন সময় নীরব বলে উঠল, নীলিমা সাবধান, সামনে সাপ। নীলিমাকে আর কে ধরে? ওরে আল্লাহ রে, বাঁচাও বাঁচাও, সব সব। নীরব হেসে দিল নীলিমার কাণ্ড দেখে। রাহুলও নীলিমাকে জড়িয়ে ধরলো। নীলিমা বুঝতে পারলো ঘটনা পুরোটা মিথ্যে, কোনো সাপটাপ নেই, সব নীরবের মিথ্যা কথা। ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। না ছাড়বো না। কেন ছাড়বো? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো না। ছাড়ুন বলছি আমাকে। হুম, ছাড়বই না। আমি আমার বউকে জড়িয়ে ধরবো না তো বাইরের অন্য মেয়েদের জড়িয়ে ধরবো? তাই ধরেন গিয়ে, যান, ছাড়েন আমাকে। তাই বলে নীলিমা নীরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং হনহন করে বাইরে চলে গেল পার্টির উদ্দেশ্যে। রাহুল গেল পিছে পিছে। নীলিমা ট্যাক্সির জন্য অপেক্ষা করছে বাসার সামনে দাঁড়িয়ে, কিন্তু কোনো কিছুই পাচ্ছে না। তাই হাঁটতে লাগলো নীলিমা। আলিফের বাসা বেশি দূরে না তাদের বাসা থেকে, তাই সে হাঁটতে হাঁটতে এগোতে থাকলো। নীরব তার পেছনে হাঁটছে। কিছুক্ষণ পর হঠাৎ নীলিমার পেছন থেকে একটি মেয়ে চিৎকার করে উঠলো, ছাড়ুন, ছাড়ুন বলছি, অসভ্য ইতর জানোয়ার, ছাড়ুন। তাই বলে মেয়েটা মারতে লাগলো নীরবকে। নীলিমা দৌড়ে গেল। সরি আপু, সরি, উনি আমার হাজবেন্ড, প্লিজ ছেড়ে দিন, একটু এদিকে আসুন। আসলে কি জানেন তো, আমার হাজবেন্ডের মাথায় একটু সমস্যা, বুঝলেন, সেই কারণে মেয়ে দেখলে এমন করে। সরি, কিছু মনে করবেন না, সরি। আচ্ছা, ইটস ওকে। আগে বলবেন তো যে তার মাথায় সমস্যা। আচ্ছা, সামলে রাখুন তাকে। বাই। নীলিমা এসব আবল তাবল বলে নীরবকে মেয়েটার হাত থেকে বাঁচালো কোনো রকমে। তারপর রেগে ফুলতে ফুলতে নীরবের কাছে গেল। এই যে বেহায়া নীরব, কি ব্যাপার, মান সম্মানের কিছু রাখবেন না নাকি? হ্যাঁ, রাস্তার ভেতরে শুরু করে দিয়েছেন। ছি 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 ছি, অসভ্য। কেনই বা বলছি এসব কথা আপনাকে? আপনার মতো একটা লোক সব করতে পারেন। কেন এখন ছিচি করছো কেন? তখন তো বললে যে অন্য মেয়েদের জড়িয়ে ধরতে। তার নিজের বউ যদি বলে তাহলে তো আর না করতে পারি না। তোমাকে তো ধরতে দেবে না, তাই এই ব্যবস্থা। কি আর করা, দুধের স্বাদ ঘোলে মেলাই আর কি। ছি ছি ছি, তাই বলে যাকে তাকে ছি ছি ছি। কোথায় আমি আর কোথায় ওই রাস্তার মেয়ে? বউ আর অন্য মেয়ে এক হলো? ছি। ওই দেখো, নিজেই বলে এখন নিজেই ছিছি করছে। তাহলে হলে তোমাকে জড়িয়ে ধরি, ধরি একবার, প্লিজ প্লিজ একবার। তাই বলে নীরব জড়িয়ে ধরলো আবার নীলিমাকে। ছি, ছাড়ুন বলছি, ছাড়ুন। তাই বলে নীলিমা নীরবকে ছাড়িয়ে দিয়ে চলে গেল পার্টিতে। ওই মেয়েটার হাত থেকে নীলিমা যখন নীরবকে বাঁচালো, নীরব ভেবেছিল নীলিমা একটু হলেও হয়তো ভালোবাসে তাকে, কিন্তু না, সে হয়তো এখনো বিশ্বাস করতে পারেনি নীলিমাকে যে সে তাকে রেপ করেনি। নীলিমা এখনো আগের মতোই ঘৃণা করে তাকে। দুজনে পার্টিতে পৌঁছে গেল। নীলিমার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে পার্টির আকর্ষণ পুরোটা নীলিমাকেই ঘিরে। আলিফ নীলিমার হাতে একটা কিস করে তাকে নিয়ে স্টেজের উপরে উঠলো। নীলিমা কিছুই বুঝতে পারছে না আলিফ কেন করছে এগুলো। আলিফ, কি করছো কি? আমাকে এখানে আনলে কেন? হাত ছাড়ো আমার, সবাই দেখছে। নীরব রেগে ফুলছে আলিফের কাছ দেখে।
হঠাৎ আলিফ বলল, সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আপনারা আমার সাথে যে সুন্দরী রমণী মেয়েটিকে দেখছেন, তার সাথে খুব তাড়াতাড়ি আমার বিয়ে হতে যাচ্ছে। আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টি এটা। নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব এই বাড়াবাড়ি আর সহ্য করতে না পেরে নীলিমার কাছে যাবার জন্য পা বাড়ালো। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে নীলিমা আলিফের গালে একটা চড় মারলো। নীলিমা পাঠি ভর্তি লোকের সামনে আলিফের গালে চড় মারলো। কি বলছেন কি আলিফ আপনি? মাথা ঠিক আছে আপনার? আপনি খুব ভালো করে জানেন যে আমি বিবাহিত। আপনার সাথে দুদিন ভালো করে কথা বলেছি আর আপনি এত কিছু ভেবে বসে থাকলেন? ছি ছি, আপনাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম আর আপনি। এই শোনো, তোমার মতো মেয়েদেরকে না খুব ভালো করে চেনা আছে, বুঝলে? নীরব স্যারের টাকা দেখিয়ে তাকে ফাঁসিয়ে গলায় ঝুলে পড়েছ। চলো আমার সাথে, চিন্তা করো না, বউ বানাবো না, শুধু এক রাতের জন্য চলো, টাকায় মরে দিব। চলো চলো। নীলিমা অপমানে লজ্জায় সেখান থেকে চলে আসছে। এমন সময় নীরব তার হাত টেনে ধরলো, ধরে সোজা আলিফের কাছে নিয়ে গেল। তারপর আলিফের গালে একটা চড় মারলো নীরব আর বলল, আমার বউকে অপমান করার সাহস হয় কি করে তোর? এতই যদি খারাপ তাহলে বিয়ে করার জন্য লাফাচ্ছিস কেন? কাল থেকে তোকে যেন আমার অফিসের আশেপাশেও না দেখি। আর হ্যাঁ, নীলিমা আমার গলায় ঝোলে না। ভালোবাসতাম আমি ওকে, তাই বিয়ে করেছি আমি। ও আমার অহংকার, মনে রাখিস। নীরব এসব কথা বলে নীলিমাকে নিয়ে সোজা বাসে চলে আসলো। বাসে আসার পর নীরব নীলিমাকে বলল, খুশি তো এবার? যাও, আর একটু বেশি করে মেশো ওই সব লোকদের সাথে, যাও। সব আপনার জন্য। না আমি আজ আপনাকে বিয়ে করতাম আর না আজ আমাকে এসব কথা শুনতে হতো। আপনি আমার জীবনটা নষ্ট করেছেন। আপনি আপনার লোভ আর আমার জীবনটা নষ্ট করেছে। নীলিমা কাঁদছে আর এসব কথা বলছে। আমি আর থাকবো না আপনার সাথে, আর না, আমি ডিভোর্স চাই কালই। না নীলিমা, না, এমনটা করো না তুমি। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। বিশ্বাস করো নীলিমা, আমি তোমাকে রেপ করি না। ওই দিন আমি তোমার রুমে যাইনি, তুমি যখন গিয়েছিলে রুমে। বিশ্বাস করো, আমাকে ছেড়ে যেও না তুমি নীলিমা, যেও না। বিশ্বাস? ওই শব্দটা আপনার মুখে মানাই না। আমিও করেছিলাম আপনাকে বিশ্বাস, বিশ্বাস করেই বাইরে গিয়েছিলাম আপনার সাথে, আর আপনি তার সুযোগ নিয়ে আমার জীবনটা নষ্ট করেছেন। কি করলে বিশ্বাস করবে বলো তুমি? কি করব আমি তোমাকে বিশ্বাস করানোর জন্য? বলো নীলিমা, বলো। কাল সকালে আমার ডিভোর্স চাই, আর কোনো কথা না। না নীলিমা, আমি তোমাকে যেতে দেব না, আমাকে ছেড়ে কিছুতেই না। নীরব তাই বলে জোর করে নীলিমার সাথে ফিজিক্যাল রিলেশন করে, তারপর বলে, যাও এবার আমাকে ছেড়ে, দেখি কেমন পারো। চাইলেও পারবে না আমাকে ছেড়ে যেতে। জানোয়ার, আজ আবার একবার প্রমাণ করলি যে তুই মানুষ না, তুই একটা আস্ত অমানুষ। নীলিমা কাঁদছে আর বলছে, আজ আবার একবার ধর্ষিতা হলাম আমি। কি বলছো কি নীলিমা? আমি তোমার হাজবেন্ড, আমার তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে। তুমি এসব বলছো কেন? ছি ছি, আপনি নিজেকে স্বামী বলে দাবি করেন? আপনার কি মনে হয় কোনো স্বামী তার বউয়ের সাথে এমনটা করতে পারে? দেখো নীলিমা, আমি এটা করেছি শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে, তুমি যাতে আমাকে ছেড়ে না যাও সেই জন্য। নীরব প্রচন্ড কষ্ট পায় নীলিমার কথা শুনে। সে নাকি আবার ধর্ষণ করলো তাকে। এই কথাটা শুনে নীরবের মাথায় আকাশ ভেঙে পড়ে। নীরব প্রতিদিন নেশা করে বাসে ফিরতে শুরু করলো, আর নেশার ঘরে ওই একই কথা বিড়বিড় করতে থাকে রোজ। আমাকে ছেড়ে যেও না, অনেক ভালোবাসি আমি তোমাকে, ইত্যাদি। কয়েক মাস পরে হঠাৎ একদিন নীলিমা বুঝতে পারল যে সে মা হতে চলেছে। এ কথা জানার পর থেকে নীলিমা অঝরে কেঁদে চলেছে। 2 দিন ধরে কিছুই খায়নি সে। নীরব এসব দেখে নীলিমাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে নীলিমা? তুমি এভাবে কাঁদছো কেন? আমার সাথে থাকতে হচ্ছে বলে তুমি এমন করছো, তাই না? আচ্ছা নীলিমা, আমি কি এতটাই খারাপ যে আমার সাথে এক ছাদের নিচে থাকাও যায় না? আচ্ছা তুমি কি চাও? তুমি চাও যে আমি তোমাকে ডিভোর্স দিই, সেটা? আচ্ছা তাই হবে, ডিভোর্স দেব। তুমি শুধু এভাবেই থেকো না, আর এভাবে কেঁদো না। আমি আর সহ্য করতে পারছি না। আমার থেকে দূরে গেলে তুমি যদি ভালো থাকো তাহলে সেই ব্যবস্থাই করছি। ডিভোর্স দেবেন? শেষ সর্বনাশটা তো করেই দিয়েছেন আমার। ডিভোর্স দিয়ে আর কি হবে? মানে? মানে আপনার পাপের ফল এখন আমার পেটে। আমি প্রেগনেন্ট। এটা আমার জীবনের সব থেকে বড় কলঙ্ক। কি বলছো নীলিমা? এত বড় একটা খুশির সংবাদ, আর তুমি তাকে কলঙ্ক বলছো? একবার মুখে আটকালো না তোমার কথাটা বলতে? না আটকালো না, কারণ আমি একজন ধর্ষকের সন্তানের মা হতে চলেছি, কোনো ভালো মানুষের না। কি বলছো কি নীলিমা তুমি? আমি তোমার স্বামী। মানি না আমি আপনাকে আমার স্বামী,
একজন ধর্ষক কখনো স্বামী হতে পারে না। আমি চাই না এই বাচ্চা। কালকে আমি হসপিটালে যাব। এই বাচ্চা আমি চাই না। নীরব রুমার কাছে এসে নীলিমাকে একটা চড় মারলো আর কাঁদতে কাঁদতে বলল, এটা আমাদের প্রথম সন্তান। কেমন মেয়ে তুমি যে নিজের প্রথম সন্তানকে রাখবে না বলছো? আচ্ছা রেখো না, যাও। আসলে মা হবার কোনো যোগ্যতাই নেই তোমার। নীরব আবার নীলিমার কাছে এসে বলল, এই নীলিমা, এমন কাজ করো না। আমার সন্তান আমাকে দিয়ে দিও, আমি মানুষ করবো ওকে। নীরব ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়লো আর হাত জোর করে অনুরোধ করলো নীলিমাকে। নীলিমার কিছুটা কষ্ট হলো নীরবকে দেখে। সে কোনো কথা না বলে নীরবের চোখে পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। পুরোটা রাত দুজনার একজনও ঘুমায়নি। নীরব ব্যালকনিতে দাঁড়িয়ে আর নীলিমা মেঝেতে বসে কাটিয়ে দিয়েছে। নীলিমা পরের দিন সকালে নীরবকে কিছু না বলে হসপিটালে চলে গেল, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলো একটি মহিলা তার বাচ্চা কোলে নিয়ে হসপিটাল থেকে পার হচ্ছে। দেখে নীলিমার বুকের ভেতরটা ঝিমঝিম করে উঠলো। নিজের পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো নীলিমা। বলল, আমিও মা হতে চাই, আদর করতে চাই, কোলে নিতে চাই নিজের সন্তানকে। নীলিমা নিজের পেটটা চেপে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো। কেন করলে নীরব তুমি আমার সাথে এমন? আমিও একটা সুস্থ স্বাভাবিক সন্তানের মা হতে পারতাম। তুমি সেটা হতে দিলে না। আমি কি করে আমার সোনাটাকে নষ্ট করব? কি দোষ ওর? ওর দোষ একটাই যে ও একজন ধর্ষকের সন্তান হয়ে জন্ম নেবে পৃথিবীতে। নীলিমা প্রায় 2 ঘন্টা হসপিটালের সামনে বসেছিল একটা বেঞ্চে। কি করে নষ্ট করবে সে তার সন্তানকে? তার তো কোনো দোষ নেই। মা হবার স্বাদ সব মেয়েরই থাকে। এদিকে নীরব নীলিমাকে হাল্লো হয়ে খুঁজে বেড়াচ্ছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে নীরবের। নীরব ভাবছে নীলিমা হয়তো তাকে ছেড়ে চলে গেছে। বারবার এই কথা মাথায় আসছে নীরবের। শেষমেশ পারল না নীলিমা, পারল না তার পেটে থাকা সন্তানকে নষ্ট করে দিতে। ফিরে আসলো নীলিমা বাড়িতে। এসে কেবল বাড়িতে ঢুকেছে আর তখনই দেখলো নীরবের বাবা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হচ্ছে। কি হয়েছে বাবা? বৌমা, নীরব নীরব নীরবের বাবা কাঁদছেন। কি হয়েছে নীরবের? বৌমা, নীরব সকালে উঠে তোমাকে না পেয়ে খুঁজতে বের হয়েছিল। একটু আগে ওর এক বন্ধু ফোন করে বলল ও নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে ভর্তি। তাই বলে নীরবের বাবা দৌড়ে চলে গেলেন হসপিটালে। নীলিমা গেল তার পিছে পিছে। তারা হসপিটালে গিয়ে দেখে নীরবের খুবই খারাপ অবস্থা। পায়ে লেগেছে খুব, মাথায় আর হাতেও লেগেছে। নীরবের কোনো সেন্স নেই। ডাক্তার এসে বললে নীরবের খুব খারাপ অবস্থা, অপারেশন করতে হতে পারে। অনেক রক্ত বার হয়ে গেছে, রক্ত দিতে হবে। নীলিমা ডাক্তারের কথা শুনে বসে পড়লো। এসব কিছুর জন্য নিজেকেই দায়ী করতে থাকলো। না সে এত বাড়াবাড়ি করতো, না নীরবের আর এমন অবস্থা হতো। নীলিমা ভীষণ কানাকাটি করতে থাকলো। ডক্টর এসে বললেন, নীরবের সেন্স ফিরেছে। সে নীলিমা নামের কাউকে খুঁজছে। এখানে নীলিমা নামের কে আছেন? নীলিমা তাড়াতাড়ি উঠে এসে বলল, আমি ডক্টর, আমি নীলিমা, আমি ওনার স্ত্রী। একটিবার দেখা করতে পারি আমি ওনার সাথে? জি, তবে 5 মিনিটের জন্য, আর বেশি কথা বলবেন না। নীলিমা দৌড়ে গেল নীরবের কাছে। গিয়ে নীরবের হাতটা ধরে বলল, ক্ষমা করে দাও নীরব আমাকে। আর কখনো এমনটা হবে না আবার। তোমাকে না বলে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে। নীরব শুনছো তুমি? আমাদের বাচ্চাকে আমি নষ্ট করিনি নীরব। নীরব ঝাপসা চোখে শুধু একটা কথাই বলে। নীলিমা, তুমি আমাকে ছেড়ে যেও না। নীরবের সেন্স পুরোপুরি ফেলেনি এখনো। সে ঘোরের ভেতরে একটা কথাই বলেছে। ছেড়ে যেও না নীলিমা আমাকে। কিছুক্ষণ পরে নার্স এসে নীলিমাকে বার করে দিল। তারপর পরে ডাক্তার এসে বললেন নীরবের অপারেশন করতে হয়নি, তবে তার পায়ে আর মাথায় অনেক আঘাত লেগেছে, সেরে উঠতে সময় লাগবে। নীলিমা ভীষণ কাঁদতে লাগলো, কারণ পুরো ঘটনার জন্য দায়ী ছিল সে। প্রায় 1 মাস হয়ে গেল নীরব হসপিটালে। নীলিমা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রায় সারাদিন হসপিটালে পড়ে থাকে। কাল নীরবকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। অনেক সকালে নীলিমা এসে হাজির নীরবকে নেবার জন্য। ডক্টর বললেন, নীরবের পায়ের চোটটা খুব মারাত্মক। এখনো 2 মাসের মতো বেড রেস্টে থাকতে হবে। বেশি হাঁটাচলা করলে পায়ে চোট লাগবে। নীলিমা নীরবকে ধরে নিয়ে গেল। নীরব হাঁ করে তাকিয়ে আছে নীলিমার দিকে আর ভাবছে যে নীলিমা তাকে দেখতে পারতো না, সে আজ এত পাল্টে গেল কি করে। নীরব এখনো বেশ অসুস্থ, ঠিক করে কথা বলতে পারছে না। নীলিমা নীরবকে পাশে নিয়ে আসলো। নীরব অনেকদিন হসপিটালে ছিল, তাই নীলিমা নীরবের গায়ের কাপড় পাল্টে শরীরটা ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। নীলিমা নীরবের শরীর মোছাতে মোছাতে হঠাৎ নীরবের বুকের দিকে নজর যায়। নীলিমার সেই নখের দাগের কথাটা মনে পড়ে। কিন্তু এই কি, নীরবের বুকে তো তেমন কোনো নখের আঁচড়ের দাগ নেই। দাগটা মুছে যাবার কথা তো না এত তাড়াতাড়ি। নখের ক্ষতটা বেশ গভীরভাবে কেটেছিল নীলিমা।
মাত্র কিছুদিন হয়েছে, দাগটা এখনো সে একই রকম থাকার কথা। কিন্তু আশ্চর্য ব্যাপারটা হলো নীরবের বুকে কোনো নখের আঁচড় দাগ তো দূরের কথা, একটা মশার কামড়ের দাগ পর্যন্ত নেই। নীরব অনেক ফর্সা, ক্ষতটা সেরে গেলেও দাগটা তো থাকার কথা। নীলিমা হাঁ করে তাকিয়ে আছে নীরবের বুকের দিকে। তাহলে কি নীলিমা এতদিন ভুল বুঝেছে নীরবকে? নীরব কি তবে তাকে ধর্ষণ করেনি? যদি তাই হয় তাহলে এই পাপের বোঝা কি করে ঘাড়ে নেবে নীলিমা? নীলিমা অনেক খারাপ ব্যবহার করেছে তার সাথে। হে আল্লাহ, এ কোন পাপে জড়ালাম আমি? একটা নির্দোষ মানুষকে কত শাস্তি দিলাম আমি, কোনো অপরাধ ছাড়াই। নীরব নীলিমার গায়ে হাত দিয়ে বলল, এই নীলিমা, কি হলো? হঠাৎ করে এমন চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে? কাঁদছো কেন? আমি তো ঠিক আছি এখন। আর সব থেকে বড় কথা হলো, তুমি আছো এখন আমার পাশে। নীলিমা কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক বড় একটা পাপ করেছি নীরব। কি পাপ? তোমাকে আমি বিনা দোষে শাস্তি দিয়েছি। তুমি যে আমাকে ধর্ষণ করনি সেটা তুমি আমাকে এতবার বলেছো, তাও আমি বিশ্বাস করিনি। না জেনে আমি এতদিন কষ্ট দিয়েছি তোমাকে। নীলিমা নীরবের পা জড়িয়ে ধরে বলে। ক্ষমা করে দাও আমাকে। নীরব হাসতে হাসতে বলল, আহ, আরে ছাড়ো ছাড়ো, করছো কি? পায়ে যে ব্যথা। ক্ষমা চাইতে হবে না, ভালোবাসি আমি তোমাকে। তুমি যে আমার কাছে ফিরে এসেছো তাতেই আমি খুশি। কখনো ছেড়ে যেও না আমাকে। নীলিমা দৌড়ে এসে নীরবকে জড়িয়ে ধরে। কখনো ছেড়ে যাব না তোমাকে। নীরব নীলিমার পেটে হাত দিয়ে বলল, নীলিমা, এটা আমার ভালোবাসার সন্তান। আমি ধর্ষক না নীলিমা। তাহলে ওই দিন রাতে কে ছিল ওই লোকটি? নীরব, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে যে শয়তানটি আমার এত বড় সর্বনাশ করেছে তাকে তুমি খুঁজে বের করে শাস্তি দেবে। অবশ্যই দেব, কারণ সে তোমার আর আমার দুজনের জীবন নষ্ট করছে। আমার ভালোবাসার ভেতরে সন্দেহ এনে দিয়েছে। পরদিন নীরবের কিছু বন্ধু আসলো নীরবকে দেখতে। নীরবের ফ্রেন্ডসরা তাদের রুমে ঢুকতেই নীলিমা সেই রাতে সেই ধর্ষকের গায়ে যে পারফিউমের গন্ধ পেয়েছিল সেই গন্ধটা আবার পায়। তো নীলিমা তাদের জন্য চা নাস্তা বানিয়ে তাদের দিকে গেল। নীলিমা লক্ষ্য করলো নীরবের একটা বন্ধু খুব খারাপ দৃষ্টিতে নীলিমাকে দেখছে। তার নাম আকাশ। তো নীলিমা আকাশকে চা দিতে গেল। হঠাৎ আকাশ ফট করে নীলিমার হাতটা ধরে নিল। নীরব শুয়েছিল তাই সে লক্ষ্য করেনি এসব। নীলিমা ঝাড়া মেরে হাতটা ছাড়িয়ে নিতে গেল। হঠাৎ চা পড়লো আকাশের গায়ে। ইসরে কি করলেন কিভাবে? সরি সরি। আচ্ছা ঠিক আছে। নীলিমা একটা শার্ট এনে দিল আকাশকে। আকাশ বারবার বিভিন্ন বাহানায় ছোঁয়ার চেষ্টা করছে নীলিমাকে। শার্টটা নিতে গিয়েও নীলিমার হাতটা ইচ্ছা করে ধরেছে সে। নীলিমা খুব অস্বস্তি বোধ করছে তার কাজে। নীরবকে কিছু বলতেও পারছে না নীলিমা, কারণ নীরব এখনো অসুস্থ। আকাশ নীরবের অনেক ঘনিষ্ঠ বন্ধু, একসাথে এক অফিসে চাকুরিও করে তারা। আকাশ শার্ট চেঞ্জ করেছে নীরবের সামনে। এমন সময় নীলিমা চলে আসে তাদের সামনে। হঠাৎ নীলিমা চলে আসে। নীলিমা হঠাৎ করে আকাশের বুকের দিকে নজর যায়। দেখে আকাশের বুকে ঠিক একই জায়গায় একই রকম একটা নখের আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছে ক্ষতটা বেশি দিনের না, এখনো লাল হয়ে আছে বুকের কাটা জায়গাটা। দেখে রুমার গলা বুক শুকিয়ে আসে ভয়ে। তবে আকাশই কি সেই ছেলে যে তাকে ধর্ষণ করেছিল? রুমারা ওই রাতে সেই লোকটির হাতেও খামচি দিয়েছিল। নীলিমা ভাবলো, একবার ভালো করে দেখি হাতে সেই দাগটা আছে কিনা। ভালো করে না জেনে তারপর দোষারোপ করা ভালো। এমনিতে আমার জন্য আগে নীরব নির্দোষ হয়েও শাস্তি পেয়েছে। এ কি, আকাশের হাতেও যে সেই কাটা দাগটা আছে? নীলিমা ভয়ে দৌড়ে দোতলা থেকে নিচে চলে গেল। নীরব সেটা দেখে তার একটু সন্দেহ হলো। আকাশ বুঝে ফেললো যে নীলিমা হয়তো সব জেনে গেছে। আকাশ তাড়াহুড়ো করে নিচে চলে গেল চলে যাবার জন্য। এই মুহূর্তে নীরবকে কি করে বলবে নীলিমা এসব কথা? নীরব যে এখনো অনেক অসুস্থ, ওর হাঁটাচলা করা একদম বারণ। নীরবকে এসব বললে নীরব উত্তেজিত হয়ে পড়বে। নীলিমা এসব ভাবছে নিচে বসে। হঠাৎ আকাশ রুমা দেখলো আকাশ তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। নীলিমা তাকে দেখে বলল, কি ব্যাপার আকাশ ভাই, চা না খেয়ে চলে যাচ্ছেন যে? আজ যাই ভাবি, অন্য একদিন খাবো। ভয় পেয়ে গেলেন নাকি? ভয়? কিসের ভয়? না কিছু না, রেডি থাকেন আকাশ ভাই জেলের ভাত খাওয়ার জন্য। ও, তাহলে তুমি সব জেনে গেছো? যাও, সব জেনেই যখন গেছো তাহলে আর লুকোচুরি খেলে লাভ কি? তাই বলে নীরব নীলিমার মুখটা চেপে ধরে কিচেনের ভেতর নিয়ে গেল আর বলল, দেখো নীলিমা, তুমি জেনেছো, আর যদি কেউ এসব শোনে তাহলে তোমার ওই উপরে যে খোড়া বরটা আছে না, তাকে একেবারে উপরে পাঠিয়ে দিব, বুঝলে? তাই বলে আকাশ নীলিমার কোমরে হাত বুলাতে লাগলো। জানো তো তুমি সেই রকম একটা জিনিস, তোমার ফিগার চরম মাইরি বলছি, দেখলেই ধরতে ইচ্ছা করে।
অফিসে প্রথম তোমাকে দেখেই ভালো লেগেছিল, বিয়ে করার জন্য নয়, শুধু তোমার শরীরটার জন্য। জসিন রায় তোমাকে কিস করলো, আমি দেখে ফেলেছিলাম। সেদিন থেকে তোমাকে ভোগ করার বাসনাটা আরো বেশি করে মনের ভিতরে চেপে বসে। সেদিন পার্টিতে নীরবের কোটে ড্রিঙ্ক পড়েছিল, সেটা আমার কাছে দিয়েছিল রাখার জন্য। সেটা নীরবের রুমে রাখতে গিয়ে দেখি তোমার রুমের দরজা খোলা। ভাবলাম নীরবকে ফাঁসাবো। শালা ছোটবেলা থেকেই সবসময় আমার উপরে থেকেছে, সবসময় আমাকে ছোট করে কথা বলতো, সবসময় আমার পছন্দের জিনিসটা ওই নিত। ভাবলাম এবার আর তা হবে না, তাই ওর আগেই তোমাকে আমি ব্যবহার করলাম। জিতেছি এবার আমি। ও এবার আমাকে ব্যবহার করার জিনিস ব্যবহার করবে। নীরব এবার দেখ কেমন লাগে। আকাশ এখনো নীলিমার মুখটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে যাতে নীলিমা চিৎকার করতে না পারে। নীলিমার চোখ থেকে অঝরে পানি ঝরছে। আর শোনো নীলিমা, এসব কথা যদি তুমি আর আমি ছাড়া অন্য কেউ বা অন্য কারোর কানে যাই, তো নীরবকে তো আমি শেষ করবই আগে, তারপর তোমার পালা। আর হ্যাঁ, তোমার বোনটা তো একা একা থাকে, তাই না? কথাগুলো ভালো করে মাথায় ঢুকে নাও। কেউ যদি জানতে পারে বা তুমি যদি থানায় পুলিশ করো, আমি জেলে যাব, বাট তোমাকে খুন করে তারপরে যাব। আকাশ এসব বলে নীলিমাকে মেঝেতে ফেলে দিয়ে চলে গেল। নীলিমা মেঝেতে বসে কাঁদতে লাগলো। কি করবে সে এখন? নীরব তো অসুস্থ, কাকে বলবে সে এখন এসব কথা? নীরব হাঁটাচলা করতে পারছে না। এই সময় যদি আকাশ নীরবের কিছু একটা ক্ষতি করে দেয় তো? এমনিতে তার জন্য নীরব বিনা দোষে অনেক শাস্তি ভোগ করেছে। আর না, এসব কথা ভাবছে নীলিমা বসে বসে। নীলিমা দৌড়ে গিয়ে নীরবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো জোরে জোরে। কি হয়েছে নীলিমা? কাঁদছো কেন নীলিমা? এই নীলিমা। না, কিছু না। নীরব, আমাকে তুমি ক্ষমা করেছো তো? জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই, তবু আমাকে ক্ষমা করে দিও। আর শুধু আমার জন্য তোমার এই অবস্থা। আরে দূর পাগল, কি যে বলো না তুমি। হ্যাঁ, এটা ঠিক যে যখন আমি জেলে ছিলাম একটু রাগ হয়েছিল, তবে ভালোবাসতাম তো তোমাকে, তাই আর বেশি দিন সেই রাগটা মনের ভেতর পুষে রাখতে পারিনি। নীলিমা সবসময় নীরবের সাথে সাথে থাকে। তার মনে একটা ভয় কাজ করছে যে আকাশ নীরবের কোনো ক্ষতি না করে দেয়। নীলিমা শুধু নীরবের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। সে মনের ভেতর কথাগুলো আর চেপে রাখতে পারছে না, অপেক্ষা করছে কবে নীরবকে বলবে। হঠাৎ আকাশ একদিন নীরবদের বাসায় এসে হাজির। নীরব এখনো ঠিক করে হাঁটতে পারে না, বেশ কিছুদিন ধরে জ্বর নীরবের। নীরব দোতলায় তার রুমে শুয়ে আছে আর নীলিমা কিচেনে রান্না করছে। নীলিমার তো শাশুড়ি নেই, শ্বশুর গেছেন অফিসে। নীরব যে অফিসে জব করতো সেটা তাদেরই অফিস। নীরবের অবর্তমানে তিনি এখন অফিস সামলাচ্ছেন। নীলিমা রান্না করছে, এমন সময় পেছন থেকে কেউ একজন নীলিমার কোমর জড়িয়ে ধরলো। নীলিমা ভাবলো এটা নীরব ছাড়া আর কেউ হবে না। আহা নীরব, কি করছো? কি ছাড়ো, আরে ছাড়ো না। তাই বলে নীলিমা পেছন ফিরে দেখে সেটা নীরব না, সে ছিল আকাশ। নীলিমা আকাশের গালে একটা চড় মারলো। কুত্তা জানোয়ার, তোকে এবার আমি সত্যি সত্যি পুলিশে দিব। আমি নীরবকে এক্ষুনি সব বলবো। এতদিন আমার চুপ করে থাকাটা ঠিক হয়নি। যাও যাও, বলো বলো, এক্ষুনি বলো। কি আর করবে তোমার ওই খোড়া হাজবেন্ড? ওর জন্য তো আমার পিস্তলের একটা গুলি যথেষ্ট। নীলিমা পিস্তল দেখে ভয় পেয়ে গেল। সব থেকে বড় কথা হলো নীলিমা এখন নীরবকে হারানোর ভয়টা বেশি পাচ্ছে। আগে তো নীরবকে নীলিমা ভালোবাসতো না, তাই ওকে নিয়ে ভাবতো না। এখন নীলিমা ভালোবাসে, তাই হারানোর ভয়টাও পাই। আকাশ নীলিমাকে ভয় দেখিয়ে চলে গেল। নীলিমা কাঁদতে লাগলো যে এখন সে কি করবে। হঠাৎ নীরব সেটা দেখে ফেললো। নীলিমা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? তবে কি তুমি সুখী নও আমাকে নিয়ে? তুমি কি এখনো আমাকে তোমার ধর্ষক মনে করো? নীলিমা ছুটে এসে নীরবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর নীরবকে সব বলে দিল, কারণ আকাশ তার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। না বলে আর কোনো উপায় ছিল না নীলিমার। নীরব, আজ আকাশ এসেছিল। সে কি আমার সাথে তো দেখা করলো না? নীরব, আকাশ আমার কাছে এসেছিল। হা হা, বলছো কি? কিন্তু কেন? নীরব, তোমাকে বললে হয়তো তুমি বিশ্বাস করবে না। আকাশই সেই অচেনা লোক যে সেদিন রাতে আমাকে ধর্ষণ করেছিল। কি বলছো কি নীলিমা? মাথা ঠিক আছে তোমার? ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ও কিভাবে এটা করতে পারে? সত্যি বলছি নীরব, আকাশের বুকে আমি সেদিন নখ দিয়ে আঁচড় দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা, ও সবকিছু নিজের মুখে স্বীকার করেছে। নীরব, সেদিন যখন আকাশ তোমাকে দেখতে এসেছিল, সেদিন আকাশ যখন শার্ট চেঞ্জ করছিল, তখন আমি ওর বুকে ওই দাগটা দেখেছিলাম। নীরব, সেদিন আকাশ সব কথা স্বীকার করেছিল। আমার ফোনে চুরি করে সব কথা রেকর্ড করে নিয়েছিল। কই দেখি, শুনি। এই নাও। নীরব রেকর্ডিংটা শুনলো এবং সে তার বাবাকে বলল পুরো বিষয়টা। তারা পুলিশের কাছে গেল। সে তার বাবাকে বলল পুরো বিষয়টা। তারা পুলিশের কাছে গেল এবং রেকর্ডিংটা শোনালো পুলিশকে। পুলিশ আর 1 মিনিটও দেরি করেনি, যেহেতু তাদের হাতে প্রমাণ ছিল তাই তারা সাথে সাথে আকাশকে অ্যারেস্ট করে। নীলিমা আর নীরব পুলিশ স্টেশনে গেল। নীলিমা আকাশের কাছে গিয়ে বলল, কি আকাশ, কি ভেবেছিলে?
আপনি ভয় দেখে আমাকে ব্ল্যাকমেল করবেন? নীরব বেঁচে থাকতে সেটা কোনো দিনও পারবেন না। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন নীরবের কোনো ক্ষতি হতে দেব না। তোকে আমি আমার খুব ভালো বন্ধু ভাবতাম, আর তুই? ছি ছি, তোর সাথে কথা বলতেও এখন আমার ঘৃণা করছে। ছি, কি ক্ষতি করেছিলাম তোর আমি, বলতে পারিস? নীলিমা আর নীরব যা না তা বলেছে আকাশকে, কিন্তু আকাশের চোখে মুখে কোনো প্রকার অনুশোচনা বা খারাপ লাগার বিন্দুমাত্র ছায়া নেই। চোখে তার প্রতিশোধের আগুন জ্বলছে। নীলিমা আর নীরব চলে যাচ্ছে এমন সময় আকাশ পেছন থেকে ডেকে বলল, কাজটা ঠিক করলে না, হিসাবটা তোলা থাকলো, সুদের সমত ফেরত দিব। আগে কোনোদিন বেরোতে পারিস কিনা দেখ, তারপর ভাবিস ওসব। আকাশ বলল। খুব তাড়াতাড়ি দেখা হবে, রেডি থাকিস। তাই বলে হাসতে লাগলো আকাশ। তার হাসির মাঝে যেন এক রহস্য লুকিয়ে আছে, যেন প্রতিশোধের আগুন চলছে হাসি দিয়ে। নীলিমার দিকে এক শয়তানি দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা ভয় পেল আর নীরবকে বলল, নীরব চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। নীরব আর নীলিমা চলে আসলো সেখান থেকে। আকাশ এখন জেলে, তবে কথা সেটা না। কথা হচ্ছে সে কি আদৌ শাস্তি পাবে? মোটা অঙ্কের ঘুষ দিলেই তো পুলিশ তাকে ছেড়ে দেবে। আকাশ জেল থেকে বের হয়ে নীরবের যদি কোনো ক্ষতি করে দেয়। একটা ভয় নীলিমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। আকাশ জেলে গেছে প্রায় 8 মাস হতে চললো। নীলিমার মনের ভয়টা কিছুটা কমেছে এখন। কিছুদিন পরেই নীলিমার ডেলিভারি। নীরব সারাক্ষণ নীলিমার সাথে সাথে থাকে। নীরব নীলিমার পেটে কান পেতে থাকে, পেটে হাত দিয়ে বাচ্চা নড়াচড়া অনুভব করে। আচ্ছা নীলিমা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে? আমার তো মনে হয় ছেলে। তোমার মতো একটা দুষ্টু ছেলে হবে। আরে না, তোমার মতো একটা মেয়ে চাই আমার, আর একটা ছোট্ট নীলিমা চাই। নীলিমা নীরব কথা বলছে, হঠাৎ নীরবের বাবার ফোন আসলো। নীরব বাবা, একটু অফিসে আসতে হবে। কেন বাবা? একটা মিটিং আছে, তুই না হলে হবে না। বাবা তুমি তো জানো নীলিমা বাসায় একা, ওর শরীরটাও ভালো না, ওকে একা ফেলে কিভাবে? বেশিক্ষণ লাগবে না। আচ্ছা বাবা, আমি আসছি। কি হলো নীরব, কে ফোন করেছে? নীলিমা, আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে, চলে আসবো লক্ষ্মী দিয়ে একটু পরেই। চিন্তা করো না, তোমার বোনকে ডেকে নাও। আরে না থাক, সমস্যা নেই, আমি পারবো একা। তাছাড়া এখন বাসায় নেই, কলেজ গেছে মনে হয়। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা, তুই সাবধানে থেকো। নীরব কি করে জানবে যে এটাই ছিল নীলিমার সাথে শেষ কথা তার। নীলিমা নিচে গেছে পানি খেতে, হঠাৎ দেখে সোফায় আকাশ বসে আছে। আপনি? হ্যাঁ আমি। অবাক হলে যে, বলেছিলাম তো আসবো, তাই আসলাম। কথা দিয়েছিলাম, তার খেলাপ করি কি করে বলো, তাই চলেই আসলাম আর কি। কি ভেবেছিলে জেলে পুছে মরবো? তা হয় কি করে বলো? তাহলে প্রতিশোধটা নেবে কে শুনি? প্লিজ আকাশ, আমাকে ছেড়ে দাও। তোমার সব রাগ তো আমার সাথে। আমার জন্য না হোক, আমার নিষ্পাপ সন্তানের জন্য আমাকে ছেড়ে দাও প্লিজ। নীলিমা ভয়ে দৌড়ে উপরে চলে যেতে গেল। আকাশ পেছন থেকে গিয়ে নীলিমাকে সিঁড়ি থেকে ফেলে দিল। নীলিমা গড়াতে গড়াতে একদম নিচে। আল্লাহ রে বলে পেট চেপে ধরে কেঁদে উঠল। আকাশ নীলিমার চুল টেনে ধরে টেনে তুলে আবার মেঝেতে ফেলে দিল। দেখ এবার কেমন লাগে। নীলিমা সেন্সলেস হয়ে পড়ল। আকাশ নীলিমাকে ফেলে রেখে চলে গেল। এদিকে নীরব বারবার ফোন করছে বাসায়, অথচ নীলিমা ফোন রিসিভ করছে না। কি করে করবে, তার যে অবস্থা খুব খারাপ। নীলিমার সেন্স ফিরল। নীলিমা ওঠার চেষ্টা করলো কিন্তু পারছে না। নীরব নীলিমাকে ফোনে না পেয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। এসে নীরব রুমে ঢুকতেই পা স্লিপ করে পড়ে গেল। তাকিয়ে দেখলো সে রক্তের উপর স্লিপ করেছে। তারপর দেখলো নীলিমা মেঝেতে পড়ে আছে, আর পুরোটা মেঝে রক্তে ভরা। নীরব পাগলের মতো নীলিমার কাছে ছুটে গেল। নীলিমা কি হয়েছে তোমার? এই নীলিমা, কি হয়েছে তোমার? কি করে হলো এসব? চিৎকার করে কাঁদতে লাগলো নীরব। নীলিমা বলল, আমার খুব কষ্ট হচ্ছে নীরব। আমার যাই হয়ে যাক না কেন, আমাদের সন্তানটাকে বাঁচাও নীরব। নীরব, আকাশ, আকাশ। তাই বলে আবার সেন্সলেস হয়ে গেল। নীরব তাড়াতাড়ি করে নীলিমাকে হসপিটালে নিয়ে গেল। 1 ঘন্টা পরে ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললেন নীলিমার মেয়ে হয়েছে। তবে নীলিমার অবস্থা খুবই খারাপ। তাকে একবার ডাকছে নীলিমা। নীরব দৌড়ে গেল নীলিমার কাছে। নীলিমা, আমার জান পাখি, প্লিজ কেঁদো না, তোমার কিচ্ছু হবে না। নীলিমা, তোমার এই অবস্থা হলো কি করে বলো আমাকে? কে করেছে তোমার এই অবস্থা? আমি তাকে ছাড়বো না। নীরব, আকাশ, আকাশ, আকাশ এসেছিল নীরব। ও আমাকে ফেলে ও আমাকে ফেলে দেয় সিঁড়ি থেকে। আমার কষ্ট হচ্ছে নীরব। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আমি আমার সন্তানের ছোট ছোট হাত দিয়ে খেলতে পারবো না, ওর মুখ থেকে মা ডাকতে শুনতে পারবো না। আমি বাঁচতে চাই নীরব, আমি বাঁচতে চাই নীরব। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে নীরব, নীরব। নীরবের সাথে কথা বলতে বলতেই মারা যায় নীলিমা। পাশে তার ছোট্ট মেয়েটি কাঁদছে।
নীলিমা, এই নীলিমা কথা বলো, কথা বলছো না কেন? এই নীলিমা প্লিজ, জান পাখি এভাবে চুপ করে থেকো না। দেখো আমাদের মেয়েটি কিভাবে কাঁদছে, তুমি ওকে কোলে নেবে না? নীলিমা কথা বলো নীলিমা। ডক্টর, ডক্টর দেখুন, নীলিমা কথা বলছে না, আমার নীলিমা কথা বলছে না। সরি নীরব, আপনার স্ত্রী আর বেঁচে নেই। কি বলছেন, কি মাথা খারাপ হয়েছে নাকি আপনার? আমি বিশ্বাস করি না আপনার কথা। আমার নীলিমা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এই নীলিমা প্লিজ কথা বলো না, তোমাকে ছাড়া কি করে থাকবো আমি? নীরব নীলিমার লাশটা বুকে নিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। নীলিমা, তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, তুমি একটা মিথ্যাবাদী। আমাকে রেখে চলে গেলে, আমার কথা না হয় বাদই দিলাম। নীলিমা, আমার মেয়েটার কথা ভেবে আমার কথায় সাড়া দাও। যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো, খুন করব আমি তাকে, তাকে ভয়ঙ্কর মৃত্যু দিব। নীরব হসপিটাল থেকে দৌড়ে চলে গেল আকাশের বাড়ি। নীরব আকাশদের কিচেন থেকে একটা ছুরি নিয়ে সোজা আকাশের রুমে গিয়ে প্রায় 20-30 বার আকাশের শরীরে ছুরিটা চালিয়েছে। আকাশ নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, তবে পারেনি। নীরব এখন শিকারী বাঘ, কে রোখে তাকে? আকাশ সাথে সাথে মারা যায়। নীরব আকাশকে খুন করে সেই রক্ত মাখা হাতে আবার নীলিমার লাশের কাছে ফিরে যায়। নীলিমা দেখো, দেখো নীলিমা, রক্ত, আকাশের রক্ত দেখো নীলিমা, দেখো আমি খুন করেছি আকাশকে। দেখো নীলিমা, দেখো নীলিমা, এবার ওঠো প্লিজ, এবার ওঠো তুমি। দেখো ওই আকাশকে আমি মেরে ফেলেছি, ও আর আসবে না আমাদের মাঝে, প্লিজ তুমি জেগে ওঠো। নীলিমার মেয়েটা কাঁদছে পাশে, কিন্তু নীরবের সেদিকে কোনো খেয়াল নেই। নীরব চিৎকার করে কাঁদতে লাগলো। এদিকে হসপিটালের লোক নীরবের খুন করার কথা শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আবারও নীরবকে ধরে নিয়ে যায়। নীলিমার কবরে মাটিটুকুও দিতে পারল না নীরব। প্রিয়তমার শেষ বিদায়ও থাকতে পারবে না নীরব। নিজের সন্তানকে একবারও কোলে নিতে পারল না সে। নীরব প্রায় পাগলের মতো হয়ে গেছে। আজ প্রায় 15 বছর পর নীরব জেল থেকে ছাড়া পেল। নীরবের চুলে পাক ধরেছে, গায়ের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। ঝাপসা চোখে সে দেখলো দুজন তার জন্য অপেক্ষা করছে, একজন বৃদ্ধ আর একটি 15-16 বছরের মেয়ে। নীরব তাদের কাছে গেল। নীরব, নীরব তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নীরব, এটা তোর মেয়ে সুমনা। নীরব এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার মেয়ের দিকে, তারপর বলল, একদম মায়ের মতো হয়েছে আমার মেয়েটা। মেয়েটাকে আজ প্রথম বুকে নিল নীরব। চোখে তার ঝরঝর করে পানি ঝরছে। মেয়েকে এতদিন পরে কাছে পেয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নীরব। তারপর নীরব নীলিমার কবরের কাছে গেল, নীলিমার কবরে হাত দিয়ে। সরি নীলিমা, তোমার শেষ বিদায় তোমার সাথে থাকতে পারিনি। এই 15 বছর তোমার কবরে আসতে পারিনি। কেন চলে গেলি নীলিমা? তুমি তোমার কথা রাখোনি। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, কথা রাখোনি, তুমি কথা রাখোনি। নীলিমা, তোমার তো অন্ধকারে ভয় করে, তাহলে কি করে আছো তুমি অন্ধকারে কবরে? চিন্তা করো না নীলিমা, আমি প্রতি রাতে তোমার কবরের পাশে মোমবাতি জ্বালাবো, সারা রাত তোমার সাথে থাকবো, কোথাও যাব না তোমাকে ছেড়ে। এইসব বলছে আর চিৎকার করে কাঁদছে নীরব।